আজ প্রায় ২ বছর পর এই বিশেষ ফোনের সাথে দেখা দিস ইজ দ্য OnePlus 11। কারণ OnePlus 9 এর পর OnePlus 10 আসে নাই, 10 Pro আর হাবিজাবি ছোটখাটো ডিভাইস আসে, বাট 10 আসে নাই। সো সেই হিসাবে তো ২ বছর পরেই সাক্ষাৎ হচ্ছে। কিন্তু বিগত এই ২ বছরে OnePlus-এর জার্নি কিন্তু খুব একটা সুখকর ছিল না। বাট এই ফোনটার যখন আমরা ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের সিন দেখতেছি, তারা কিন্তু এই ফোনটা নিয়ে প্রশংসা একদম পঞ্চমুখ, মানে খুবই লাফালাফি এবং খুবই হ্যাপি তারা এই ডিভাইসটা নিয়ে। কিন্তু সিনটা যখন আপনি বাংলাদেশে ইমাজিন করবেন তখন কিন্তু অনেক একটা হতাশা ছড়াছড়ি, কারণ সবার আতঙ্ক এটাই থাকে যে একটা OnePlus ডিভাইস কিনে হয়তো সে গ্রিন লাইন বাসের মালিক হতে পারে। সো এখন দেখার বিষয় হচ্ছে যে এই OnePlus 11 অ্যাকচুয়ালি কোন দিকে মোড় নিচ্ছে। সো সেটা নিয়ে তদন্ত করার জন্য থাকছি আমি 𝗕𝗿𝗰𝗵 এমন, অ্যান্ড আপনারা দেখছেন ATC অর্থাৎ আসল টেক চ্যানেল। আমাদের কাছে আজকে ফোনটি পাঠিয়েছে সুমাশ টেক। তাদের শপ আছে বসুন্ধরা এবং তারা অনলাইন সার্ভিসও দিয়ে থাকেন। তাদের কাছে সব ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন, অ্যাক্সেসরিজ, গ্যাজেট সব কিছু পাওয়া যায়। সো চাইলে ঘুরে আসতে পারেন সুমাশ টেক। যাবতীয় লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। এই ফোনটা আসার পর থেকে ইন্টারন্যাশনাল সিনে সবাই বলতেছে যে OnePlus ইজ ব্যাক, কিন্তু আসল কাহিনীটা এই জায়গাতে কি? এর মূল কারণটাই হচ্ছে এটার প্রাইস। এবার OnePlus তাদের OnePlus 11-এর যে প্রাইসটা দিছে সেটা লাস্ট আমরা দেখছি OnePlus 70 সিরিজে। এরপর যে তারা ফ্ল্যাগশিপ ফোনের খাতায় নাম লেখাইলো আর দামের খেলা চলতে থাকলো, তো সেটা থেকে OnePlus মানুষের মনে একটা কনফিউজিং ব্র্যান্ড হয়ে গেছে। তবে বহু বছর পর এই ফোন যখন আকর্ষণীয় $699 প্রাইস ট্যাগে বাজারে আসলো, সবাই উপচে পড়ছে এই ফোনের গুণ বিচারে। আর বহুগুণ এই ফোনটা অ্যাকচুয়ালি মন জয় করার মতো একটা ডিল ছিল। যেমন বাইরের দেশের সব টেক টিউবারদের মতে OnePlus খালি প্রাইস দিয়েই খেলেনি, খেলেছে নতুন স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং স্ট্রং পারফরমেন্স দিয়ে, পাশাপাশি সুন্দর কোয়ালিটির একটা ডিসপ্লে দিয়ে। আর এই কথাগুলো কিন্তু আমাদের কথা ছিল না, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের কথা, কিন্তু আমাদের কথা এখনো বাকি আছে। আচ্ছা, তারপর এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবাই হ্যাপি, অনেকের ডিজাইন নিয়েও হ্যাপি, আবার অনেকের ক্যামেরা পারফরমেন্স দেখে, মানে মোটামুটি সবকিছু মিলে সবাই এই ফোনের ওভারঅল হিসাব নিকাশে বেশ খুশি, শুধু এটার অক্সিজেন ইউআইটা বাদে। কারণ এটা আসলে ওপ্পো প্লাস রিয়েলমির একটা মাখানো ইউআইটা ফিল দিচ্ছে। বাট তাও অনেকে দেখতেছে যে খুবই হ্যাপি, কারণ অ্যাটলিস্ট ওল্ড OnePlus-এর মতো বাঘভাল্লুক এখানে নাই। সত্যি বলতে এতদিন এই ফোনকে নিয়ে যা যা শুনেছেন এর অনেক কিছু সত্য। এটা বেশ ভালো একটা ফোন, এর ক্যাপাবিলিটি যেমন আছে এর সুন্দর ফিচারও আছে। আমরা নিজ চোখে এই কোম্পানির জন্ম দেখেছি এবং পতনও দেখেছি, আর তাই আমরা বুঝেছি যে OnePlus তাদের দামের সাথে স্ট্রং ফিচার্স ফর্মুলায় ব্যাক করেছে। তবে আসলে এটার অবস্থাটা কি? যেহেতু এটা ATC স্টুডিওতে চলে আসছে, সো জাজমেন্টটা হবে একটু ডিফারেন্ট। OnePlus-এর মূল মন্ত্র ছিল তারা তাদের ফোনে আর কিছু দিক বা না দিক তারা ফ্লুয়েন্ট একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবেই, যেটা এবার আমরা কিছুটা দেখতে পেয়েছি, কিছুটা আবার মিসও করেছি। যেমন নতুন স্ন্যাপড্রাগন 8 Gen 2 সাথে 16GB LPDDR5X RAM আর 256GB UFS 4 স্টোরেজ আমাকে এই কয়দিন লিটারালি উড়াইছে। মানে ভাই বহুত ফাস্ট এই ফোন। আমি ডেইলি ইউজেজে এই ফোন থেকে স্ট্রং পারফরমেন্স পাইছি, ভালো র্যাম ম্যানেজমেন্ট পাইছি। তাতে আমি বলবো এই ফোনের পারফরমেন্স সবাইকে খুশি করবে। গেম খেলে দেখেছিলাম গেনশিন ইম্প্যাক্ট, বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। ফুল গ্রাফিক্সে প্রায় চেষ্টা করেছি 60 FPS ডেলিভার করার, একটু টুকটাক হিট জেনারেট খেয়াল করলেও সেটা পারফরমেন্সের উপর এফেক্ট পড়েনি। এরপর ইউজার এক্সপিরিয়েন্স এফেক্ট পড়েছে এর ইউআইয়ের জন্য। অ্যান্ড্রয়েড 13 বেসড তথাকথিত অক্সিজেন ওএস 13-এ রান করছে এই ফোন। এর ইউআইটা আমি খারাপ বলবো না, তবে বেশ ভালো ফাস্ট ছিল। তবে OnePlus-এর অক্সিজেন ওএস আগে যে ফ্লুয়েন্সির জন্য পজিটিভ ছিল সেটা এবার আর নাই। প্রতিটা অ্যানিমেশন বেশ লেংদি, বেশ টাইম নিয়ে ফেলে সব প্রকার অ্যানিমেশনে। ধরেন স্ক্রোলিং, সোয়াইপিং, অ্যাপ ওপেনিং, সুইচিং, রিসেন্ট প্যানেল বা নোটিফিকেশন প্যানেলের অ্যানিমেশন, এসবের ক্ষেত্রে আর কি। এই লং অ্যানিমেশনগুলো কিন্তু OnePlus-এ আগে ছিল না। এই ক্ষুদ্র ব্যাপারটাই টোটাল ফোনের ক্ষেত্রে বড় একটা ডিফারেন্স তৈরি করে দিয়েছে। খালি বারবার মনে হচ্ছে যে এ কেমন OnePlus। তবে এই কথাটা শুধু সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য যে মাথা ঘুরে এমন না, এর বডি লুকের জন্য এই প্রশ্ন মাথা চলে আসে। ডিজাইন ফরম্যাট কোনোভাবে প্রিভিয়াস ফরম্যাটের সাথে মিলতেছে না। তবে এবার OnePlus-এর ডিজাইনটা কিছুটা ইউনিক, কিছুটা বিদঘুটে, বিশেষ করে এটার সার্কুলার ক্যামেরা ডিজাইনের জন্য, যেটা বেশ বড়, অদ্ভুত আর উইয়ার্ড একটা পজিশনে অবস্থান করতেছে। তবে 205 গ্রাম ওজনের 8.5mm থিকনেসওয়ালা এই ফোনটা বেশ সুন্দরভাবে হাতে মিলে যায়, খুব একটা ভারী বা মোটা লাগে না, একটা প্রিমিয়াম ফোনের মতোই ফিল দিচ্ছে। খালি অ্যালার্ট স্লাইডারটা দেখলেই মনে হবে যে না, একটা OnePlus ফোন ধরে আছি। ফোনটার সামনে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, পিছে গরিলা গ্লাস 5 আর সাইডে অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই ফোন বেশ ভালোই শক্তপোক্ত একটা বিল্ডের। জেরি ভাই তার ভিডিওতে দেখা দিয়েছে যে এই ফোনটা অ্যাকচুয়ালি কতটা শক্তিশালী, কিন্তু আমরা আমাদের স্পন্সর ভাইয়াদের কথা চিন্তা করে এটা আমরা টেস্ট করার খুব একটা সাহস পাইনি। ভালো কথা হচ্ছে যে এই ফোন কিন্তু IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, মানে এটা একটু টেস্ট করে দেখেছি, হ্যাঁ এটা আসলেই সত্য। তাই বলে আবার কেউ পানিতে চুবাইতে চান না ফোনটা, ওটা একটা ম্যাসিভ ভুল ডিসিশন হবে। কিন্তু এই ফোনটাতে কোনো ওয়্যারলেস চার্জার নাই, তো এটাও একটা প্রাইস কাটের অংশ আমার মতে। তবে কালার ভ্যারিয়েন্ট নিয়ে আমি খুব একটা হ্যাপি হই নাই। দুইটা ভ্যারিয়েন্টে বর্তমানে আছে এটা আপাতত, একটা হচ্ছে ইটার্নাল গ্রিন আর একটা হচ্ছে যে টাইটান ব্ল্যাক। তবে আমাদের হাতে একটা গ্রিন কালারের ছিল, দেখে বুঝতে পারতেছেন। কালোটা ম্যাট হলেও গ্রিন কালারের এই ফোনটা কিন্তু গ্লসি ফিনিশের, তাই এই ফোনটা আলোতে যেমন চকচক করে ঠিক তেমনি ফিঙ্গারপ্রিন্ট ছাপটা খুব ভিজিবল থাকে। অ্যান্ড এটা ক্যামেরাতে বুঝতেছেন কিনা আমি জানি না, বাট খুব সুন্দর মতোই ভিজিবল আর খুব বাজে লাগে জিনিসটা। আচ্ছা, এখন যদি আমি বলি যে ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে, হয়তো অনেকেই মাইন্ড করতে পারেন, কিন্তু পুরা কথা না শুন না আগেই মাইন্ড করেন না, কারণ এটা কার্ভড
2K ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লের সাথে 1 বিলিয়ন কালার সাপোর্ট উইথ HDR10+ অ্যান্ড ডলবি ভিশন, এই সব কিছু মিলে এটা থেকে একটা ভালো ডিসপ্লে এক্সপিরিয়েন্স পেয়েছি। 6.7 ইঞ্চের বড়সড় এই ডিসপ্লেতে যখন নেটফ্লিক্স আর ইউটিউব দেখেছি তখন বেশ ভালোই উপভোগ করেছি। ডিসপ্লে বেশ ভালো কালার শো করে, কন্ট্রাস্টও বেশ ডিপ ছিল, ডিসপ্লে কোয়ালিটি আমার মধ্যে গভীর একটা ভালো লাগার জন্ম দিয়েছে। পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকার মোটামুটি ভালো কাতারই ছিল। সো ফার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। ব্রাইটনেসটা হাই ব্রাইটনেস মোডে 800 নিটস আর পিক ব্রাইটনেসের 1300 নিটস, যেটা খাতা কলমে ঠিকঠাক লাগলো, একদম ডিরেক্ট সানলাইটে আমার কাছে কিছুটা কম মনে হচ্ছিল। তবে এই ডিসপ্লেতে টুকটাক ছোটোখাটো ইস্যু আছে, যেমন তার সাথে টেনশন করারও কারণ আছে। LTPO 3O সাপোর্টেড 120 হার্টসের রিফ্রেশ রেটের ডিসপ্লেটা বেশ স্মুথ, মানে স্ক্রোলিং থেকে সোয়াইপিং সব জায়গায় বেশ ভালো স্মুথ লাগলো এই ডিসপ্লে। তবে LTPO 3 এর 1 হার্টস থেকে 120 হার্টসের মধ্যে যে সুইচিং, সেটা এখানে খুব একটা স্মুথলি ছিল না, মানে ইনস্ট্যান্ট সুইচ হয় না, অনেক সময় লাগে, মাঝে মাঝে ফ্রেম ড্রপ খেয়াল করা যায়। আমার কাছে মনে হলো এখানে কিছুটা কাজ করার বাকি আছে OnePlus-এর। আবার টাচ রেসপন্স 95% সময় ঠিকঠাক থাকে, তবে কিছু কিছু সময় টাচ মিস করে। গ্যালারিতে সোয়াইপ করতে থাকলে হুট করে অপোজিট সাইডেও সোয়াইপ করে, আবার মাঝে মাঝে 2-3টা সোয়াইপ বেশি করে ফেলে, যেটা টিন্ডার বা বাম্বেল ইউজারদের জন্য একটা আদর্শ চিন্তার কারণ হতে পারে। তবে মেইন সমস্যা কিন্তু এগুলোও না, মেইন সমস্যা হচ্ছে এই ডিসপ্লেটার আবার একটু মুড সুইংয়ের ব্যাপার স্যাপার আছে। যখন ভাল লাগে তখন জোস থাকে, আর যখন ভালো লাগে না তখন গ্রিন লাইন অ্যান্ড পিঙ্ক লাইন এগুলো নিয়ে আসে। দিন শেষে অডিয়েন্সরা বা কনজিউমার যারা আছে তারা খুবই বিভ্রান্ত হয়ে যায়। দ্যাটস ওয়াই OnePlus এখন কিন্তু অনেকে ভয় পায়। যেমন রিসেন্টলি আমি OnePlus 11R এর ভিডিও করছি, অ্যান্ড ভিডিও করতে করতে অলরেডি ইন্ডিয়াতে একজন মানে ফোনের ইস্যু পাইছে যে একটা গ্রিন লাইন পড়ে গেছে, সরি পিঙ্ক লাইন পড়ে গেছে। সো অবস্থা এমন যে OnePlus জোসন বানাইলেও খুবই আনপ্রেডিক্টেবল, যেটা আসলে টিকবে কিনা মানে ডিসপ্লেটা। আবার সেম টু সেম এদিকে শুনলাম যে বসুন্ধরা সিরিতে অলরেডি একজনের OnePlus 11-এ ফ্লিকারিং ইস্যু দেখা দিচ্ছে। খালি এখন এইটা বুঝতেছি না যে ফোনের দাম কমায় যে $699 করলো, এই প্রাইস কার্ডটা আসলে কোথায় করলো, ডিসপ্লেতে নাকি অন্য কোথাও? শুরুর দিকে ভাবছিলাম হয়তো প্রাইস কার্ডটা তারা ক্যামেরাতে করছে, বাট যখন আমরা ক্যামেরার দিকে যাচ্ছি সেখানে কিন্তু আমরা প্রাইস কার্ডের খুব একটা ব্যাপার স্যাপার দেখতে পারতেছি না। অ্যান্ড এখানে থাকছে কমপ্লিটলি একটা নতুন সেট আপ। থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেট আপ, যেটা সনি IMX890 সেন্সর। এরপর থাকছে 48 মেগাপিক্সেল আলট্রাওয়াইড প্লাস ম্যাক্রো ক্যামেরা, লাস্টলি একটা 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আর সেই সাথে হ্যাজেলব্লাডের কালার সায়েন্স তো থাকছেই। তো ফলাফল হিসাবে আমি মেইন ক্যামেরা ছবি নিয়ে মোটামুটি হ্যাপি। ছবি বেশ কালারফুল বাট স্টিল নিউট্রাল কালারের ছবি পাইছি, কোনো একটা কালারের বুস্ট নাই। ছবি ডাইনামিক রেঞ্জ আরেকটু বুস্টেড হলে আর হাইলাইটেড এরিয়া আরেকটু ভালোভাবে কন্ট্রোল করতে পারতো, আরও জোস হতো ব্যাপারটা। তবে OnePlus এখানে আগের বারের মতো ছবিকে একটু ওয়ার্ম করে ফেলে। অনেক সিনারিওতে ছবি বেশ ওয়ার্ম লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগলেও কিছু কিছু ক্ষেত্রে একটু অডও লাগতে পারে। ছবিতে শার্পনেস আর ডিটেলস ঠিকঠাক লাগতেছে ওভারঅল, তবে একটু ফোকাস করতে পেরে রাখে অনেক সময় এই ক্যামেরাটা। এবার আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে বললে লুকায়িত গুণ, এটা ম্যাক্রো ছবিও তুলে, যেটা ইউজলেস। আসলে একে ম্যাক্রো বলা যায় না, এটা ক্লোজ আপ একটা শট বলা যায়। মানে যেই কাজটা অ্যাপেল করতেছে, তাদের আলট্রাওয়াইড সেন্সরটারে তারা ম্যাক্রো হিসেবে অ্যাক্ট করাইতেছে, সেই কাজটা OnePlusও করছে। সো নাথিং নিউ অ্যান্ড নাথিং ইমপ্রেসিভ। ওকে, আলট্রাওয়াইড ক্যামেরার হালচাল অনেকটাই মেইন ক্যামেরার মতোই। এই লেন্সটার কালার অলমোস্ট মেইন ক্যামেরার কাছাকাছি একটা ফিল দিচ্ছে। তবে 48 মেগাপিক্সেলের লেন্স হিসাবে আমি আহামরি রেজাল্ট এখানে পাচ্ছি না। ছবিতে ডিটেলস কম, আবার একটু ইনডোর অবস্থায় কম আলোতে গ্রেইনও চলে আসে। আলট্রাওয়াইড ক্যামেরাটা স্টিল ইউজেবল, অ্যান্ড সো ফার মেইন ক্যামেরা আর আলট্রাওয়াইড ক্যামেরাটি OnePlus 11-এর রেপুটেশন কিছুটা হলেও ব্যাক আনায় দিবে। তবে সেটা দিনের বেলায়, কারণ রাতের বেলা এদের ক্যামেরা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এদের অটো নাইট মোডের জন্য। এই প্র্যাকটিস থেকে OnePlus-এর অ্যাজ সুন অ্যাজ পসিবল সরে আসা উচিত, কারণ আমরা কেউই সবসময় অটো নাইট মোডটা চাই না। এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে সব জায়গাতে তো অটো নাইট মোডটা দরকার নেই। যেখানে নাইট মোড দরকার নেই সেখানে যদি নাইট মোড ট্রিগার হয় আর যদি ফোনটা একটু লড়ে, তাহলে একটু ডিফোকাসড অ্যান্ড সেই কি ছবি চলে আসবে, যেটা সবাই আমরা চাই না। সো নাইট মোড একটা জোস জিনিস, কিন্তু নাইট মোডটা অফ করার অপশনটা থাকা খুবই জরুরি। আবার তার উপরে এবারের OnePlus 11-এর শাটার স্পিড অ্যান্ড প্রসেসিং খানিকটা স্লো হওয়ায় আমি চিন্তিত যে এই ক্যামেরা জনগণকে নাইট ক্যামেরা দিয়ে হতাশ করবে কিনা। তবে রাতে মেইন ক্যামেরার অবস্থা ঠিকঠাক আছে মনে হলো আমার কাছে। ছবিতে গ্রেইন চলে আসে যদিও, তবে ছবি এনাফ ব্রাইট আর শার্প, থ্যাঙ্কস টু অটো নাইট মোড। অবশ্যই একটু ভালো আলো পেলে বেশ ভালোভাবে ডিটেলস ধরে রাখে এর ক্যামেরা, তবে একটু ডার্ক বা বেশি কম আলোতে ছবি কিছুটা স্মুথ হয়ে যায়। আর রাতের বেলায় আলট্রাওয়াইড ক্যামেরা কিছুটা উইক পারফর্ম করে, মানে চেষ্টা করে ব্রাইট ছবি তোলার আর মেইন ক্যামেরার মতো কিছু একটা প্রডিউস করার। আর যেহেতু হতাশার কথা আসলেই, তাহলে আমি বলবো এর 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আমাকে হতাশ করেছে। ম্যাক্সিমাম 2x পর্যন্ত অপটিক্যাল জুম হয়, এছাড়া বাকিটা ডিজিটালি। মানে আমি 5x বাতে 10x মোডে ছবি তোলার ক্ষেত্রে অনেক সময় হেইজি ছবি পাইছি, এটা অনেস্টলি আমি আশা করি নাই। আর ফাইনালি পোর্ট্রেটের কথা বললে পোর্ট্রেটের অবস্থা মোটামুটি ভালো দিকে আছে, ভালো এজ ডিটেক্ট করতে পারতেছে অ্যান্ড ভালো স্কিন ডিটেল ধরে রাখার চেষ্টা করতেছে। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ক্যামেরাটা ছবিকে কিছুটা ব্রাইট করে দেয়, বিশেষ করে ফেসটারে ব্রাইট করে দেয়। আর হ্যাঁ, পোর্ট্রেট মোডে অনেক সময় ব্যাকগ্রাউন্ড ওভারব্লোন শো করে ভিউ ফাইন্ডারে, যেটা অনেক সময় আবার ছবিতে চলে আসে, আবার অনেক সময় ফিক্স করেই ক্যাপচার করে। অ্যান্ড এই সেম সমস্যা কিন্তু থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতেও। তবে আগে ফ্রন্ট ক্যামেরাতে ছবি তুললে বেশি ওভারব্লোন হয়ে যেত, মানে ফেস পিক্সেলেটেড হয়ে যেত ডিজিটাল একটা শার্পেনিংয়ের জন্য। সেটা কিন্তু এবারের OnePlus 11 আমরা খেয়াল করি নাই। পোর্ট্রেট অথবা নর্মাল সেলফি
ফেসের ডিটেল দুই জায়গাতেই পেয়েছি আমরা। তবে ফ্রন্ট ক্যামেরার এইচ ডিটেকশন অনেক বেশি আমারও জোস ছিল না, বাট এছাড়া গুড টু গো একটা ক্যামেরা সেটআপ। সর্বশেষে ভিডিও অপশনের কথা বললে 8K 24 FPS, 4K 60 30 FPS এ শুট করার অপশন আছে। ওয়েল, ভিডিও কোয়ালিটি আমি বলবো কোয়াইট গুড, তবে ভিডিওতে ডাইনামিক রেঞ্জ আর একটু ভালো করা লাগতো। মানে ভিডিও স্টেবিলিটি ওকে লেভেলের আছে, তবে যে জিনিসটা ওকে নেই সেটা হচ্ছে সামনে ম্যাক্স 1080p ভিডিও রেকর্ডিং। মানে এটা কোনো কথা? তারা কিন্তু চাইলে এখানে 4K দিতে পারতো, অ্যাটলিস্ট টিকটকারদের উপকার হইতো। যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি। শেষ টপিক হিসেবে রেখেছিলাম ব্যাটারিকে। আর ভাই, এই ফোনের ব্যাটারি নিয়ে আমি অনেস্টলি স্যাটিসফাইড। একদিন পুরো কাটায় দিয়েছে এই 5000 mAh এর ব্যাটারির সাথে, যেখানে চালু ছিল জিপিএস, মোবাইল ডাটা অ্যান্ড ডিসপ্লেটা কিন্তু তখন 2K রেজলিউশন চলতেছিল উইথ 120 Hz। আমি পুরো নিজের ফোনের মতো এটার ব্যবহার করছি, তাও 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাইছি, যেটা আবার 1080p রেজলিউশনের ফোনটা ইউজ করলে আর একটু বেশি স্ক্রিন টাইম পাওয়া সম্ভব। সো ব্যাটারি ব্যাকআপে এই OnePlus 11কে আমি পাগলা সম্মান দিব একদম। সাথে চার্জিংয়ের জন্য যে 100 ওয়াটের সুপারবুক চার্জার আছে, সেটা দিয়ে ফুল চার্জ হতে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছিল। তো এই ছিল মোটামুটি আজকের OnePlus 11 এর যাবতীয় কাহিনী। আরও কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো বলে আজকের ভিডিও ইতি টানবো। OnePlus 11 এর নেটওয়ার্ক রিসেপশন বেশ স্ট্রং ছিল, এনাফ 5G ব্যান্ড আছে, যার কারণে কল কোয়ালিটি বেশ ভালো ছিল। এরপর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বললে পজিশন ঠিকঠাক আছে, তবে যেমন ব্লেজিং ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল তেমনটা এবার লাগে নাই, তবে তাও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু এনাফ ফাস্ট ছিল। এছাড়া আয়ার ব্লাস্টার আছে, 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তা দিচ্ছে OnePlus। এই সব কিছু মিলে এবারের এই $699 ফোন এটা অলমোস্ট একটা পারফেক্ট OnePlus ফোন হিসেবে বাজারে আসছে এবারের এই OnePlus 11। অ্যান্ড এই কথাটার পরেই কথা আসে যে তাহলে কি ওল্ড OnePlus ইজ ব্যাক? অ্যান্ড এই জায়গাতে কথাটা আসলে খুব বেশি আনপ্রেডিক্টেবল, কারণ OnePlus 8 থেকে দাম বৃদ্ধি, আবার দাম কমানো, এছাড়া মিড রেঞ্জ বাজেট সেকশনে OnePlus-এর এতগুলো ফোন লঞ্চিং বেশ কনফিউজিং করে ফেলেছে এই OnePlus ব্র্যান্ডটাকে। অ্যান্ড আমি এখনও জোর দিয়ে বলতে পারতেছি না যে OnePlus ব্যাক করতেছে। জাস্ট যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেট চিন্তা করি, ইন্টারন্যাশনাল মার্কেটে $699 এই ফোনটা যা যা অফার করতেছে জাস্ট জোস। অ্যান্ড গ্লোবাল রিভিউরা যারা বলছে যে এটা জোস, তাদের কথা আমি একমত যে আচ্ছা ঠিক আছে ফোনটা জোস, কিন্তু আমাদের দেশে যখন আমরা চলে আসতেছি তখন কিন্তু সিনটা টোটালি ডিফারেন্ট। নাম্বার ওয়ান রিজন হচ্ছে যে এই ফোনটা এত দাম দিয়ে কেউ কিন না, কেউই চাবে না যে গ্রিন লাইন বাসের মালিক হইতে। অ্যান্ড এই সমস্যাটা আমি জানি না OnePlus আদৌ ফিক্স করবে কিনা, কারণ তাদের থেকে দেখলাম যে তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। অ্যান্ড কনজিউমাররা ফোন কিনতেছে, গ্রিন লাইন আসতেছে, অ্যান্ড তারা গণহারে বাস খাইতেছে, এরপর কানতেছে। দিন শেষে কী করতেছে, সবাই OnePlus-টা গালাগালি করতেছে আর কেউ ফোন কিনতেছে না। অ্যান্ড আমার মনে হচ্ছে যে OnePlus রাইট নাও তারা নিজেরাই কনফিউজ যে তারা এক্স্যাক্টলি কী করতেছে। আর নেভার সেটেল গ্যাংয়ের সবাই ইতোমধ্যে অন্য ব্র্যান্ডে সেটেল হয়ে গেছে গ্রিন লাইন ইস্যুর জন্য। দিন শেষে কথা হচ্ছে যে এটা একটা গ্রেট ডিল, অ্যান্ড অ্যাকচুয়ালি ফোনটা খুব জোস একটা ফোন, কিন্তু তারপরও অনেকগুলো আনসার্টেনটি এখানে অ্যাড হইতেছে যে একটা ফোন আমি কিনবো, কিন্তু কেনার পর আমি এইটাই শিওর না যে ফোনটার ডিসপ্লেটা আমি টিকাতে পারবো কিনা। অ্যান্ড ফোনটার ডিসপ্লেটা নষ্ট করার জন্য আমার কিছুই করা লাগবে না, জাস্ট ফোনটার যদি মুড সুইং হয় তাহলে 2-3 গ্রিন লাইন পড়বে, অ্যান্ড আপনি গ্রিন লাইন বাসের মালিক হয়ে যাবেন না চাইতেই। যাই হোক, আমরা টেক ইন্ডাস্ট্রিতে সবাই টুকটাক OnePlus নিয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড এবং হতাশ যে এই ব্র্যান্ডটা এক্স্যাক্টলি কী করতেছে। অ্যান্ড কনজিউমার বেসে তারা কি আসলে চিন্তা করতেছে যে আমার কনজিউমার জন্য চিন্তা করতে হবে, অ্যান্ড ইস্যুগুলা ইমিডিয়েটলি ফিক্স করতে হবে। সো এখন এই OnePlus 11 যদি এই ইস্যুটা ফিক্স না করতে পারে, তাহলে OnePlus-এর ডাউনফল তো আরও জোসভাবে যেতেছে। আর যদি ফিক্স করতে পারে, তাহলে হইতে পারে যে OnePlus 11 হয়তো OnePlus-এর আবার একটু ঘুরায়া তাদের নিজের আগের পজিশনে হয়তো ব্যাক আনতে পারে। অ্যান্ড সেটা হয়তো আমরা ভবিষ্যতে বুঝতে পারবো, এখনও বোঝার কোনো স্কোপ নাই, কারণ রিসেন্টলি OnePlus 11 আর রিভিউ চলাকালীন অবস্থায় আমরা দেখলাম যে ইন্ডিয়াতে একটা ইউনিটে পিঙ্ক লাইন পড়ে গেছে। তো খুবই আনপ্রেডিক্টেবল অবস্থা, অ্যান্ড বোঝাই যাচ্ছে তারা কোয়ালিটি কন্ট্রোলে আল্লাহ জানে কী নজর দিতেছে বা কী খেয়াল করতেছে যে একটা ফোন কেনার 1-2 দিনের মাথায় গ্রিন লাইন পড়ে যেতেছে। সো আর কিছু বলার নেই, ওভারঅল এটা একটা ভালো ফোন, বাট কিনতে হইলে এটা টোটালি একটা রিস্ক নিয়ে কিনতে হবে, যে জাস্ট কিনতে হবে আর আল্লাহরে ডাকতে হবে যে আল্লাহ এই ফোনটা যেন নষ্ট না হয়। সো এছাড়ার উপায় নেই। তো যাই হোক, অনেক আলাপ আলোচনা করলাম, অনেক পকপক করলাম এই OnePlus 11কে নিয়ে। অ্যান্ড এই পর্যন্ত যদি আপনার কেউ আশা থাকেন, তাহলে হোপফুলি OnePlus 11কে নিয়ে যা যা জানা দরকার টুকটাক সব কিছু আপনাদেরকে জানাতে পারছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাট যাওয়ার আগে একটা কাজ করতে পারেন, ভিডিওতে লাইক দেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন। আর আপনার OnePlus ফ্যানবয় যে বন্ধুরা আছে তাদের কানে কানে যে বলতে পারেন যে ATC কিন্তু OnePlus-এর একটা ভিডিও ছাড়ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ 𝗕𝗿্হি𝗰𝗵 Emon সাইনিং আউট। বাই দ্য ওয়ে, আমার পরনের এই জোস টি-শার্টটা যদি কিনতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। Fabrilife-এর ATC 10 কুপন কোড ইউজ করলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। গো চেক দেম আউট।